সকাল থেকেই মল্লিক বাড়িতে আজ সাজো সাজো রব। আর হবে নাই বা কেন? আজ এই বাড়ির একমাত্র মেয়ে ঋতুজার বিয়ে ওর ছোটবেলার বন্ধু প্রীতমের সঙ্গে। সম্বন্ধটা অবশ্য ঋতুজার মামনি সুরঙ্গনা দেবীই করেছিলেন। আসলে উনি ছাড়া ঋতুজার আপন বলতে কেউ নেই। তাই ওনার অবর্তমানে ঋতুজার যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্যই ঋতুজার বিয়ে দিচ্ছেন। না হলে ঋতুজা তো বিয়ে করবে না বলেই ঠিক করেছিল। প্রীতম খুবই ভালো ছেলে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ওর পরিবার বলতে মা বাবা আর ও। সুরঙ্গনা দেবী প্রীতমকে অনেকদিন ধরে চিনলেও ও যে ঋতুজাকে এতটা ভালোবাসে সেটা উনি আগে জানতেই পারেননি। বেশ কিছু মাস আগে একদিন প্রীতমের মায়ের সঙ্গে কথায় কথায় উনি এই ব্যাপারটা জানতে পারেন। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, ঋতুজাও কিচ্ছুটি জানত না। প্রীতম কোনোদিন ওর মনের কথা ঋতুজাকে জানানোর সাহসই পায়নি। তাই সুরঙ্গনা দেবী সবকিছু জানার পর ওদের চার হাত এক করে দিতে বেশি দেরি করেননি। আর আজই সেই আনন্দের দিন। কিন্তু এই এত হইহট্টগোলের মধ্যে ঋতুজাকে কেউ সকাল থেকে কোথাও দেখেনি। সারা বাড়ি খুঁজেও ঋতুজাকে না পেয়ে সুরঙ্গনা দেবী একটু চিন্তিত হয়ে পড়লেন। ওকে অনেকবার ফোন করেও না পেয়ে শেষমেশ প্রীতমকে একবার ফোন করলেন। কিন্তু ফোনটা প্রীতম না ধরে ওর বাবা ধরলেন। ও প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, মিসেস মল্লিক, বলুন। ওহো, মিস্টার সেন, প্রীতম নেই? ও তো কিছুক্ষণ আগে কোথাও একটা বেরোলো। তাড়াহুড়োতে ফোনটাও বাড়িতে ফেলে গেছে। কোনো দরকার ছিল? প্রথমে ভাবলেন ওনাদের কিছু না জানানোই ভালো, আবার ওনারাও চিন্তা করবেন। তারপর কি মনে হতে সুরঙ্গনা দেবী বললেন, আসলে ঋতুকে সকাল থেকে বাড়িতে পাচ্ছি না, তাই একবার প্রীতমকে জিজ্ঞেস করতাম ও কিছু জানে নাকি। সে কি, ওকে ফোন করেছিলেন? হ্যাঁ, অনেকবার, কিন্তু একবারও ফোন ধরেনি। আচ্ছা, আপনি অত চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আজকের দিনে আবার কিসের কাজ? আজ তো কোনো কাজ রাখতে বারণ করেছিলাম। আচ্ছা, আমরা কর্তাগিন্নি এক্ষুনি আপনার বাড়িতে আসছি। আপনি ততক্ষণ শান্ত হয়ে অপেক্ষা করুন। অত চিন্তা করবেন না। অখিলেশবাবু ফোনটা রেখে দিয়ে নিজের গিন্নিকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন। কিছুক্ষণের মধ্যেই ওনারা মল্লিক বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে গায়ে হলুদের তত্ত্ব ছেলের বাড়ি থেকে চলে এসেছে। বাড়ির সবসময়ের কাজের লোক রামুদা সবাইকে নিয়ে ভেতরের একটা ঘরে গেল। ওখানেই তত্ত্বের জিনিসগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু গুছিয়ে রাখার পর ওনাদের জলখাবারের বন্দোবস্ত করতে বললেন সুরঙ্গনা দেবী। কিন্তু ওনার মন থেকে দুশ্চিন্তার মেঘটা তখনও কাটেনি। যতক্ষণ না পর্যন্ত ঋতুজা বাড়ি আসবে, ততক্ষণ এই মেঘ কাটবার নয়। বাড়ির অন্যরা চিন্তা করতে বারণ করলেও ওনার মন কিছুতেই শান্ত হচ্ছে না। এর মধ্যেই পাড়ার কয়েকজন মহিলারা চলে এসেছেন। এখানে আসার পথে ওনারা শুনেছিলেন ঋতুজাকে নাকি পাওয়া যাচ্ছে না। তবুও বাড়িতে ঢুকেই সেই কথাটাই আবার তুললেন ওনারা। পাড়ার ঘোষগিন্নির তো স্বভাব সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা। সেই মতো উনিই শুরু করলেন, হ্যাঁ রে সুরঙ্গনা, শুনলাম ঋতুকে নাকি পাওয়া যাচ্ছে না। তা মেয়েটা আজকের দিনেই বা গেল কোথায়? সুরঙ্গনা দেবী খুব ভালো করেই ওনার স্বভাব জানেন, তাই কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলেন। কিন্তু উনি ঘোষগিন্নি এত সহজে ছাড়বার পাত্রী নন। তাই আবার জিজ্ঞেস করলেন, তা বাপু, মেয়ের এই বিয়েতে আদৌ মত ছিল তো? তোর আবার সবেতেই একটু বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করিস ঋতুকে নিয়ে? তোর মতো অত আদিক্ষেতা কেউ নিজের পেটের মেয়েকে নিয়েও করে না। ওনার কথা শোধ ধরে আর একজন বলতে শুরু করলেন, যা বলেছেন ঘোষগিন্নি, সুরঙ্গনাদি একটু বেশিই মাথা তুলে রাখেন ঋতুকে। তাই না আজ কাউকে কিছু না বলে এরকম বেপাত্তা হয়ে গেল। সবসময় তো মামনি মামনি করে ঢং করত, আর আজ যে একবারও নিজের মামনির মান সম্মানের কথাটা ভাবল। সবার সব কথা এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলেন সুরঙ্গনা দেবী। একবারও কোনো প্রতিবাদ করেননি। তবে ঘোষকিনীর বলা শেষ কথাটা যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করল। পরের মেয়েকে অত স্বাধীনতা দিলে এই হয়, পর সবসময় পরই থাকে, আপন কোনোদিনই হয় না। এতটা লাগাম ছাড়া স্বাধীনতা না দিলেই পারতে। কথাটা শোনা মাত্রই সুরঙ্গনা দেবীর চোখটা ছলছল করে উঠল। গত 5 বছরে তো ওনার একবারও মনে হয়নি ঋতুজা ওনার মেয়ে নয়। তাহলে কি? সবার বিভিন্ন মন্তব্যের মাঝখানে
একটা বহু পরিচিত গলার স্বর শুনতে পেলেন সুরঙ্গনা দেবী। আর সেটা শুনে ওনার ধরে যেন প্রাণ ফিরে এলো। একদম ঠিক বলেছেন ঘোষ জেঠিমা। পরের মেয়েকে আপন ভাবতে নেই। তার উপর এত স্বাধীনতা তো দিতেই নেই। সবসময় নিয়মের বেড়া চালে তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে হয়। আর তাকে প্রতিটা পদে পদে বুঝিয়ে দিতে হয় সে বাড়ির মেয়ে নয়, বরং পুত্রবধূ রূপে বিনা মাইনের কাজের লোক। আপনাদের ভাবনা চিন্তা কোনোদিন বদলাবে না, সেটা আমি জানি। যদি বদলাতো তাহলে নিজের ছেলের বউয়ের সঙ্গে রাতিন চাকরের মতো ব্যবহার করতেন না। স্বাধীনতা না হোক, ন্যূনতম সম্মানটা তাকে করতেন। কিন্তু কি বলুন তো, আমার মামুনি আপনাদের মতন নয়। তাই ওনার ছেলে আমাকে ছেড়ে চলে গেলেও উনি আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন এই ৫টা বছর। একদিনের জন্য বুঝতে দেননি আমি ওনার মেয়ে নই, পুত্রবধূ। আর এখানেই আপনাদের সঙ্গে আমার মামুনির বিস্তর ফারাক। কথাগুলো একটানা বলে ঋতুজা ওর মামুনির দিকে তাকায়। সুরঙ্গনা দেবী ওর কাছে এসে বলেন, এতক্ষণ কোথায় ছিলিস? তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার। ঋতুজা ওর মামুনির গলা জড়িয়ে বলে, তোমাকে এতটা টেনশন দেওয়ার জন্য আমি খুব দুঃখিত মামুনি। কিন্তু তোমাকে আগে থেকে বলে গেলে সারপ্রাইজটা থাকতো না, তাই ইচ্ছে থাকলেও বলতে পারিনি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ওদের কথার মাঝখানে প্রীতম একটা হারমোনিয়াম নিয়ে ভিতরে ঢোকে। পেছন পেছন ওর বাবা মাও। ওনাদের একসঙ্গে আসতে দেখে সুরঙ্গনা দেবী বলেন, মিস্টার সেন, আপনি তাহলে সব জানতেন? তাও আমাকে বলেননি কেন আমি যখন আপনাকে ফোন করলাম? কি করে বলি বলুন তো? মেয়ে তার মায়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, আর আমি সবটা বলে দিয়ে সারপ্রাইজটা মাটি করি? কিন্তু সারপ্রাইজটা কি সেটা তো একবার বলুন। এবার ঋতুজা বলে উঠল, তোমার জন্য একটা উপহার আনতে গিয়েছিলাম মামুনি। কি উপহার? হারমোনিয়াম। আমি জানি মামুনি, তোমার অনেক দিনের শখ ছিল একটা হারমোনিয়ামের। কিন্তু পরিবারের চাপে সেই শখ কোনোদিনও পূরণ হয়নি। বলা ভালো, তোমাকে কোনোদিন কেউ সেই স্বাধীনতাটুকু দেয়নি। আমি চাই তুমি তোমার সেই শখটা এবার পূরণ করো। তুমি আজ থেকে আর কারোর অধীনে নাও, নিজের অধীনে বাকি জীবনটা কাটাও। তুমি শুধু স্বাধীন নয়, স্ব-অধীনে জীবনযাপন করো। ঠিক যেমন আজ থেকে ৫ বছর আগে তুমি আমাকে নতুন করে জীবন শুরু করতে বলেছিলে। আমি চাই তুমিও আজ থেকে নতুন জীবন শুরু করো। ঋতুজার কথা শুনে সুরঙ্গনা দেবী ওকে বুকে জড়িয়ে ধরেন। আনন্দে ওনার চোখ দিয়ে নীরবে জল পড়তে থাকে। চারিদিকে একটা খুশির হাওয়া বইতে থাকে। সত্যিই যদি সব শাশুড়ি বৌমার সম্পর্ক এরকম মা মেয়ের মিষ্টি সম্পর্কে পরিণত হয়, তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হবে। ওদের মা মেয়ের এই সুন্দর মুহূর্তটা প্রীতম ওর মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নেয়।